100,000 টাকা ঋণ শোধ করতে এক কোটিপতি মানুষ শৈশবের দরিদ্র বন্ধুর বাড়িতে পৌঁছাল। বন্ধুরা, জীবনে সত্যিকারের সম্পদ শুধু ধন নয়, বরং কিছু অমূল্য সম্পর্ক এবং বেশকিমতি উপকারও হয়, যা সময়ের সাথে অমর হয়ে যায়। মানুষ প্রায়শই সাফল্যের উচ্চতায় উঠতে উঠতে সেই সিঁড়িগুলো ভুলে যায়, যার ওপর পা রেখে সে তার মঞ্জিল পেয়েছে। কিন্তু কি সত্যিই কোনো উচ্চতা এত বড় হতে পারে যে সে সেই হাতটাকে ভুলে যাবে যা তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছে? বলা হয়, ডুবতে তৃণের সাহায্যই অনেক হয়। আমাদের এক ছোট সাহায্য কারো পুরো দুনিয়া বদলে দিতে পারে। যখন জীবন আমাদের উপরে ওঠার সুযোগ দেয়, তখন এটা আমাদের দায়িত্ব হয়ে যায় যে আমরা অন্যদের কঠিন পথগুলোকে সহজ করে দেই। কোনো যাত্রাই একা সম্পূর্ণ হয় না। কোনো না কোনো মোড়ে কেউ না কেউ নিজের হাত বাড়িয়ে আমাদের সামলায়, আমাদের পথকে আলোকিত করে। কিন্তু আফসোস, যেমনই আমরা সাফল্যের চকচকে আলোয় আসি, আমাদের সেই অতীতের সংগ্রাম ভুলে যাওয়ার অভ্যাস হয়ে যায়। যে হাত ক্ষুধা মেটানোর জন্য রুটি দিয়েছে, সে আমাদের পরায়া লাগতে শুরু করে। যে কাঁধ সাহায্য হয়েছে, সে কাঁধ ভার লাগতে শুরু করে। কিন্তু যে মানুষ উপকারকে কখনো ভোলে না, সে জীবনে সত্যিকারের সাফল্য লাভ করে। কারণ ধন থেকে সমৃদ্ধি মিলতে পারে, কিন্তু সত্যিকারের সুখ শান্তি শুধু কৃতজ্ঞতা থেকে আসে। মনে রাখা যে সম্পর্কগুলো সময়ের ঝড়েও অটল দাঁড়িয়ে থাকে, সেগুলোই আসল পুঁজি হয়। দুনিয়ায় এমন মানুষ খুব কম মিলে যারা বিনা স্বার্থে আমাদের পড়ে যাওয়া থেকে বাঁচায়। এমন মানুষদের হারিয়ে দেওয়া জীবনের সবচেয়ে বড় ভুল হবে। এই গল্পে একটা এমনই সম্পর্ক সামনে আসে, যাতে বন্ধুত্ব থেকে বেশি একটা আশ্রয় ছিল। আর সেই আশ্রয় শোধ করার জন্য বছর পর একটা ব্যক্তি তার বন্ধুর দরিদ্র বন্ধুর ঝুপড়িতে যায়। বন্ধুরা, এই গল্পটা খুবই মোটিভেট করার মতো। এই গল্প আমাদের জীবনে খুব বড় শিক্ষা দিয়ে যাবে। তাই গল্পের সমাপ্তি পর্যন্ত এই ভিডিওতে থাকুন আমাদের সাথে। লক্ষ্মীনগরের নামকরা উদ্যোগপতি বিক্রম সিংহের জীবন কোনো রাজার থেকে কম ছিল না। তার কাছে অপার ধন, আলিশান বাংলো, বড় বড় কোম্পানি আর সুখ সুবিধার কোনো অভাব ছিল না। বাড়ির প্রত্যেক ছোট বড় দায়িত্ব তিনি তার ম্যানেজারদের ওপর ছেড়ে রেখেছিলেন, যারা প্রত্যেক মাসে বাড়িতে এসে সব হিসাব কিতাব তাকে বলে যেত। আরামদায়ক জীবনযাপন করতে করতে তার কাছে চিন্তা করার জন্য কিছু ছিল না। পরিবারে তার স্ত্রী সাবিত্রী দেবী আর ১৬ বছরের ছেলে অমিত সিংহ ছিল। অমিত শৈশব থেকেই সব রকম সুখ সুবিধাই পালিত বড় হয়েছে। দুনিয়ার আসল হকিকত কি, সেটা তার থেকে কোষ দূর ছিল। একদিন সকাল সকাল বিক্রম সিংহ তার আলিশান বাংলোর সবুজ বাগানে বসেছিলেন। তার হাতে খবরের কাগজ ছিল, সামনে চায়ের কাপ রাখা ছিল, আর সে দুনিয়াভরের খবরে হারিয়েছিল। তখনই হঠাৎ তার ছেলের এক বন্ধু দেখা করতে এলো। দুই ছেলেকে কথা বলতে আর হাসাহাসি করতে দেখে বিক্রমের মুখে এক হালকা হাসি এলো। কিন্তু সেই মুহূর্তে তার মন কোথাও চলে গেল। শৈশবের কোনো ভুলে যাওয়া সম্পর্কের স্মৃতিগুলো হৃদয়ের কোনো কোণে হলচল তৈরি করতে লাগল। সে এক নাম, রঘুনাথ প্রসাদ। একটা এমন নাম যা বছর ধরে তার জীবনের পাতায় ধোঁয়াশা পড়ে গিয়েছিল। কিন্তু আজ হঠাৎ সেই স্মৃতির ধুলো ঝেড়ে চমকাতে লাগল। বিক্রমের চোখের সামনে সেই দিন ভাসতে লাগল যখন তার জীবন সংগ্রামে ভরা ছিল, যখন প্রত্যেক পায়ে এক নতুন ঝড় তার অপেক্ষা করছিল। সে তুরন্ত ভিতরে গেল আর তার স্ত্রী সাবিত্রী দেবীকে বলল, জিনিসপত্র প্যাক করো, আমাদের একটা জরুরি যাত্রায় বেরোতে হবে। তার স্ত্রী চমকে উঠে জিজ্ঞাসা করল, কোথায় যেতে হবে? বিক্রম সিংহ গভীর শ্বাস নিয়ে বলল, নিজের পুরনো বন্ধু রঘুনাথ প্রসাদের সাথে দেখা করতে। স্ত্রীর মুখে হালকা হাসি এলো। তিনি বছর আগে এই নাম তার স্বামীর মুখ থেকে শুনেছিলেন। সে কোনো প্রশ্ন না করে প্রস্তুত হতে লাগল। তখনই বিক্রম বাইরে এলো আর তার ছেলে অমিতকে বলল, বেটা, প্রস্তুত হয়ে নাও। তোমাকে একটা খুব বিশেষ ব্যক্তির সাথে পরিচয় করাতে হবে। অলসভাবে বলল, পিতাজি, আপনি চলে যান, আমি যেতে চাই না। কিন্তু বিক্রম গম্ভীর স্বরে বলল, না বেটা, তোমাকে যেতে হবে। এই যাত্রা তোমার জন্য খুব জরুরি বেটা। বুঝতে পারল না যে আখির পিতাজি কোনো বিশেষ ব্যক্তির কথা বলছেন, কিন্তু সে তার অনুরোধ অস্বীকার করতে পারল না। আখিরকার পরিবার গাড়িতে বসল আর যাত্রা শুরু হল। লম্বা যাত্রা করে তারা প্রতাপগড় পৌঁছাল। এখানে এসে বিক্রম একটা ব্যাংকে গেল আর সেখান থেকে ১০ থেকে ১২ লক্ষ টাকা তুলে নিল। এটা দেখে অমিত চমকে গেল। সে জিজ্ঞাসা করল, পিতাজি, এত টাকা কেন তুললেন? বিক্রম হালকা হাসি দিয়ে বলল, কারণ আমাকে একটা পুরনো ঋণ শোধ করতে হবে। অমিত এটা শুনে আরও বেশি অবাক হল। সে ভাবতে লাগল যে তার পিতার কাছে তো অপার ধন আছে, তাহলে আখির তার উপর কারো ঋণ হতে পারে। সে উলঝন ভরা স্বরে জিজ্ঞাসা করল, পিতাজি, আপনি মজা করছেন নাকি?
আপনার মতো ধনী ব্যক্তির ওপর কোনো ঋণ কিভাবে হতে পারে? বিক্রম সিংহ গভীর চোখে বেটাকে দেখল আর আস্তে বলল, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে শোনো, আমি তোমাকে একটা গল্প শোনাই। এই গল্পটা সেই সময়ের যখন আমি জীবনের সবচেয়ে বড় শিক্ষা শিখেছিলাম। যখন তোমার এই গল্পটা পুরো বুঝে আসবে, তখন তুমি নিজেই সিদ্ধান্ত নেবে যে আমার উপর ঋণ আছে কিনা। মা সাবিত্রী দেবী, যিনি এখন পর্যন্ত চুপ ছিলেন, এটা সব দেখে হালকা করে হাসলেন। তিনি জানতেন যে এই যাত্রা শুধু এক বন্ধুর সাথে দেখা করার নয়, বরং এক বেটাকে জীবনের আসল পাঠ পড়ানোরও। গাড়ি এগোচ্ছে, আর সাথে স্মৃতির এক পাতা খুলতে প্রস্তুত ছিল বিক্রম। গভীর শ্বাস নিল আর তার অতীতের পাতা উল্টাতে উল্টাতে গল্প শুরু করল। বেটা, এক সময় ছিল ২০ বছর আগের। এটা সেই সময় ছিল যখন আমাদের দুনিয়া খুব ছোট ছিল, স্বপ্ন বড় ছিল, কিন্তু পকেট খালি ছিল। সেই সময় আমরা প্রতাপগড়ের এক ছোট গ্রামে থাকতাম। আমার জীবনে একটা ব্যক্তি ছিল যার নাম ছিল রঘুনাথ প্রসাদ। রঘুনাথ শুধু আমার বন্ধু ছিল না, বরং বড় ভাই ছিল। আমার দুনিয়ায় যদি কেউ সবচেয়ে বেশি আমার যত্ন নিত, তাহলে সে ছিল। মা বাবা শৈশবে চলে গিয়েছিল, আর আমি অনাথ হয়ে গিয়েছিলাম। সমাজের সাহায্যে পালিত বড় হয়েছিলাম। কিন্তু আসল অর্থে আমাকে একটা পরিবারের অনুভূতি রঘুনাথ আর তার স্ত্রী সুমিত্রা দেবী দিয়েছিল। তারা আমাকে বিক্কু বলে ডাকত আর নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসা দিত। তাদের নিজের একটা দুনিয়া ছিল, এক ছোট সংসার, যাতে এক ছেলে আর এক মেয়ে ছিল। পরিবার বড় ছিল না, কিন্তু হৃদয় খুব বড় ছিল। কোনো মুসিবত আসত তো রঘুনাথ না জিজ্ঞাসা করে আগে দাঁড়িয়ে যেত। সে সব সময় বলতো, বিক্কু, যতদিন আমি জীবিত আছি তোকে কোনো জিনিসের অভাব হবে না। সময় চলতে থাকল। আমি কোনো রকমে আমার পড়াশোনা শেষ করলাম আর একটা ভালো চাকরির খোঁজে ছিলাম। কিন্তু ভালো চাকরি তো দূর, কোনো কাজই মিলছিল না। গ্রামে বেকারত্ব ছিল, আর পরিবার চালানোর জন্য কিছু তো করতে হবে। এরই মধ্যে পাড়ার লোকেরা আমার জন্য বিয়ের চিন্তা করতে লাগল। আমিও ভাবলাম যে জীবনে স্থিরতা আসবে, হয়তো বিয়ের পর কোনো পথ মিলবে। আমার বিয়ে সাবিত্রী দেবীর সাথে হলো। বিয়ের প্রথম কয়েক রাত স্বপ্নে কেটেছে, কিন্তু তারপর বাস্তবের এমন ঝাঁকুনি লাগলো যে পায়ের তলায় মাটি সরে গেল। বিয়ের পর জিম্মেদারির ভার হঠাৎ বেড়ে গেল, কিন্তু উপার্জনের কোনো উপায় ছিল না। খাওয়া পানিরও কষ্ট হতে লাগলো। প্রত্যেক দিন আমি রঘুনাথের কাছে গিয়ে আমার কষ্টগুলো শোনাতাম, আর সে প্রত্যেকবার আমার সাহস বাড়াতো। তুই চিন্তা করিস না ভিক্ষু, আমি আছি না তোর সাথে, কিছু না কিছু হয়ে যাবে। একদিন যখন ধৈর্য উত্তর দিল, তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে কোথাও বাইরে গিয়ে নিজের ভাগ্য চেষ্টা করতে হবে। আমি শুনেছিলাম যে বড় শহরে পরিশ্রম করার জন্য অনেক সুযোগ আছে, কিন্তু সমস্যা ছিল যে বাইরে যাওয়ার জন্য টাকা দরকার, আর আমার কাছে তো কিছু ছিল না। রাত ভর পাশ ফিরে ফিরে উঠলাম। সকালে উঠেই সোজা রঘুনাথের বাড়িতে পৌঁছালাম। সেই সময় তার স্ত্রী সুমিত্রা দেবীও সেখানে বসেছিল। আমি আমার কষ্ট তাদের বলে দিলাম, ভাইয়া, এখন আর সহ্য করতে পারছি না। আমাকে যে কোনো হালে গ্রাম ছেড়ে বাইরে যেতে হবে, কিন্তু আমার কাছে টাকা নেই। রঘুনাথ চমকে গেল। এ তো বড় কথা। কিন্তু তুই কোন কাজের জন্য যাচ্ছিস, আর কত টাকা দরকার? আমি আস্তে বললাম, ভাইয়া, যদি 10,000 টাকার ব্যবস্থা হয়ে যায় তো আমি আমার জীবন তৈরি করতে পারি। সেই সময় 10,000 অনেক বড় রকম ছিল। আমার কাছে জমি ছিল, কিন্তু তাকে বিক্রি করতে সময় লাগত, আর বেশি টাকাও মিলত না। আমি বললাম, ভাইয়া, আমার জমি বিক্রি করে দাও, তাতে যত টাকা মিলবে আমি সেই থেকে কাজ চালিয়ে নেব। রঘুনাথ আর সুমিত্রা দেবী দুজনেই আমার দিকে অবাক হয়ে দেখতে লাগল। কিন্তু তুই পাগল হয়ে গিয়েছিস ভিক্ষু? জমি বাবা দাদার স্মৃতি হয়, এটাকে কেউ বিক্রি করে না। তুই চিন্তা করিস না, আমি কিছু করছি। রঘুনাথ আর সুমিত্রা দেবী একে অপরের দিকে দেখল, তারপর চুপচাপ ভিতরে চলে গেল। আমি বুঝতে পারলাম না যে তারা কি ভাবছে। কিছুক্ষণ পর তারা ফিরল, আর আমার দিকে একটা বান্ডেল বাড়িয়ে দিল। এটা নে, 10,000 টাকা। আমি চমকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া, এই টাকা কোথায় থেকে এলো? রঘুনাথ হেসে বলল, এখন এটা জিজ্ঞাসা করিস না, শুধু নিজের স্বপ্নের উড়ান ভর। কিন্তু আমার নজর সুমিত্রা দেবীর মুখে গেল। তার চোখ নম ছিল। আমি ঝট করে প্রশ্ন করলাম, ভাবি, আপনি কি করলেন? তখন সুমিত্রা দেবী আস্তে বলল, নানহে, এই টাকা আমাদের নয়। আমি আমার গয়না বন্ধক রেখেছি, যাতে তোকে টাকা মেলে যায়। আমি অবিশ্বাস করে তার দিকে দেখলাম। কিন্তু ভাবি, আপনি আপনার গয়না কেন বন্ধক রাখবেন? এটা আপনার অধিকার। তোর জীবন তৈরি হয়ে যাক, তার থেকে বড় অধিকার কি হতে পারে? ভাইয়ের শব্দগুলো আমাকে ভিতর পর্যন্ত ঝাঁকিয়ে দিল। রঘুনাথ হেসে বলল, এটা কোনো ঋণ নয়, এটা আমার ভালোবাসা। কখনো এটাকে ফেরত দেওয়ার দরকার পড়বে না। যা, নিজের স্বপ্নগুলো সত্যি কর। আমার চোখে জল এলো। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার পা ছুঁয়ে আশীর্বাদ নিলাম আর গ্রাম ছেড়ে বেরিয়ে পড়লাম।
বিক্রম সিংহ এক গভীর শ্বাস নিল আর তার গল্পকে এগিয়ে নিয়ে বলল, বেটা, যখন আমি নিজের বন্ধু রঘুনাথ থেকে নেওয়া টাকা নিয়ে প্রতাপগড় থেকে বেরিয়েছিলাম, তখন আমার চোখে স্বপ্ন ছিল, কিন্তু পকেটে কিছু ছিল না। আমি আর তোর মা লক্ষ্মীনগর দিল্লি পৌঁছালাম, যেখানে জীবন এক নতুন দিকে এগোতে চলেছে। শহরের চকচকেল আর দ্রুতগতির জীবন আমার জন্য পুরো নতুন ছিল। আমি এখানে একা ছিলাম, কাউকে চিনতাম না, কিন্তু আমার কাছে কিছু করার উন্মাদনা ছিল। আমি ছোটমোটো কাজ করতে লাগলাম, কখনো কোনো ফ্যাক্টরিতে মজুরি, কখনো কোনো দোকানে সাহায্যকারীর কাজ, তো কখনো রাস্তার ধারে হাত ঠেলা লাগিয়ে কোনো জিনিস বিক্রি করা। বেটা, সেই সময় আমি সব রকম কাজ করেছি, শুধু একটা লক্ষ্য ছিল, নিজের পায়ে দাগানো। আস্তে আস্তে পরিশ্রম রং আনতে লাগলো, ছোট ব্যবসা বাড়ানোর চিন্তা এলো। প্রথমে একটা ছোট দোকান খুললাম, তারপর কিছু সময় পর আমি নিজের একটা ছোট উদ্যোগ শুরু করলাম। দিন রাতের পরিশ্রম আর নিজের সততার দমে আমি আস্তে আস্তে ব্যবসা বাড়ালাম, আর তারপর সেই উদ্যোগ একটা খুব বড় কোম্পানিতে বদলে গেল। সময় চলতে থাকলো। আর দেখতে দেখতে আমি লক্ষ্মীনগরের নামকরা ব্যবসায়ীদের মধ্যে গণ্য হয়ে গেলাম। বড় বড় কোম্পানির মালিক হয়ে গিয়েছিলাম। ধন দৌলতের কোনো অভাব ছিল না জীবনে, আরামই আরাম ছিল। কিন্তু এই দৌড়ে, এই সাফল্যের চমকে আমি নিজের অতীতকে পুরোপুরি ভুলে গিয়েছিলাম। সেই বন্ধুকে যে না ভেবে বুঝে আমাকে নিজের পরিশ্রমের গাঢ় উপার্জন দিয়েছিল, যাতে আমি নিজের স্বপ্ন পূরণ করতে পারি। বিক্রম সিংহ কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তারপর তিনি এগিয়ে বলতে শুরু করল, বেটা, সেই দিন আমি নিজের বাড়ির গার্ডেনে বসেছিলাম, চা পান করছিলাম আর খবরের কাগজ পড়ছিলাম। তখনই তোমাকে আর তোমার বন্ধুকে কথা বলতে দেখলাম। তোমাদের বন্ধুত্ব দেখে হঠাৎ আমার হৃদয়ে একটা হলচল হলো, আর আমাকে নিজের পুরনো বন্ধু রঘুনাথের কথা মনে পড়ল। বছর ধরে তার কোনো খোঁজ নেইনি, নিজের জীবনের কষ্টগুলো জানার চেষ্টা করেনি। আমাকে নিজের উপর লজ্জা আসতে লাগল। আমি সেই সময় সিদ্ধান্ত নিলাম যে এখন আর দেরি করতে পারি না, রঘুনাথের সাথে দেখা করতেই হবে, আর তাকে অনুভব করাতে হবে যে আমি আজও তাকে সেই রূপে মানি। আমি তুরন্ত নিজের স্ত্রীকে বললাম, জিনিসপত্র প্যাক করো, আমাদের প্রতাপগড় যেতে হবে। সাবিত্রী দেবী অবাক হয়ে জিজ্ঞাসা করল, এত বছর পর সেখানে যাওয়ার হঠাৎ কি খেয়াল এলো? আমি হালকা হাসি দিয়ে বললাম, আমি নিজের ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। স্ত্রী তো প্রস্তুত হয়ে গেল, কিন্তু যখন আমি তোমাকে ডাকলাম তো তুমি প্রস্তুত ছিলে না। তুমি বললে, পিতাজি আপনি চলে যান, আমাকে যাওয়ার কি দরকার? কিন্তু আমি তোমাকে জোর দিয়ে বললাম, না, তোমার যাওয়া খুব জরুরি, তোমাকে নিজের পিতার অতীত জানতে হবে। যখন আমি তোমাকে বললাম যে আমি কোনো বিশেষ ব্যক্তির সাথে পরিচয় করাতে নিয়ে যাচ্ছি, তো তুমি আরও উলঝনে পড়ে গেলে। তোমাকে বুঝতে আসছিল না যে আখির কোন ব্যক্তি যার সাথে দেখা করা এত জরুরি। কিন্তু আমি জিদ করলাম, আর আখিরকার তুমি প্রস্তুত হয়ে গেলে। আমরা তিনজন গাড়িতে বসে যাত্রা শুরু করলাম। পথে তোমার মা শান্ত ছিল, কিন্তু তার মুখে হালকা হাসি ছিল। তাকে জানা ছিল যে আমি তোমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা শেখাতে নিয়ে যাচ্ছি। লক্ষ্মীনগর থেকে প্রতাপগড়ের যাত্রা লম্বা, কিন্তু আমার হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা ছিল। পথভর আমি অতীতে হারিয়েছিলাম, ভাবছিলাম যে রঘুনাথ কোন হালে থাকবে, কি সে এখনও সেইভাবে হাসে, বলে কি সে আমাকে মনে রেখেছে। আমি ব্যাংক থেকে 10,12,00,000 টাকা তুলেছি, আর তুমি জিজ্ঞাসা করছো এত টাকা কেন তুললাম? তো বেটা, এই টাকা থেকে আমাকে একটা পুরনো ঋণ শোধ করতে হবে। তুমি ভাবছ যে আমার পিতা তো খুব ধনী মানুষ, সে ভালো করে কারো ঋণী কিভাবে হতে পারে? কিন্তু বেটা, আমি সবচেয়ে বড় ঋণী। আজ আমি যা কিছু, সেটাতে কোথাও না কোথাও আমার বন্ধু রঘুনাথের হাত আছে। বন্ধুরা, এভাবে আস্তে আস্তে গাড়ি এখন রঘুনাথের বাড়ির কাছে পৌঁছতে চলেছে। বিক্রমের হৃদয়ের ধড়কন দ্রুত হয়ে গেল। এত বছর পর সে তার পুরনো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে, যে কখনো তার সবচেয়ে বড় সাহায্য ছিল। বিক্রমের মনে বারবার একই কথা আসছিল, কি সে আমাকে চিনতে পারবে? কি সে এখনও সেই ভালোবাসায় আমাকে জড়িয়ে নেবে? বন্ধুরা, গাড়ির গতি কমতে লাগল। সন্ধ্যার সময় ছিল, সূর্য ডুবছিল, আর আস্তে আস্তে গাড়ি রঘুনাথজির বাড়ির সামনে গিয়ে দাঁড়াল। সে এখন তার গন্তব্যে পৌঁছে গিয়েছে, যেখানে বছর আগে বিক্রম সিংহ বিক্কু তার শৈশব কাটিয়েছে। যখন গাড়ি থামল, তো আশেপাশের লোকেরা এক অদ্ভুত কৌতূহলে দেখতে লাগল। এত দামি গাড়ি, স্যুটবুট পরা ব্যক্তি, আর সাথে তার পরিবার। এটা সব গ্রামের জন্য অপ্রত্যাশিত ছিল। বিক্রম সিংহ যখন বাড়ির দিকে নজর দিল, তো হৃদয়ে এক অদ্ভুত ব্যথা উঠল। রঘুনাথ প্রসাদের বাড়ি সেখানেই ছিল, কিন্তু এখন জরাজীর্ণ অবস্থায়। দেয়ালগুলো পুরনো আর ভাঙা, ছাদ থেকে ঝরে পড়া প্লাস্টার আঙিনায় ছড়ানো। ধুলো সব কিছু বলছিল যে এই বাড়িতে বছর ধরে কোনো মেরামত হয়নি। এক মুহূর্তের জন্য তার হৃদয় ভারী হয়ে গেল। কি ভাইয়া এখনও সেই দারিদ্র্যে জীবনযাপন করছে? এটা ভেবেই তার ভিতর গভীর দুঃখ উঠল। গ্রামের পরিবেশ খোলা ছিল, তাই দরজা প্রায়শই খোলাই থাকত।
বিক্রম তার পরিবারের সাথে কোনো বাধা ছাড়াই বাড়ির ভিতর চলে গেল। ভিতরে গিয়েই তিনি দেখলেন যে রঘুনাথ প্রসাদ আর তার স্ত্রী সুমিত্রা দেবী এক পুরনো কাঠের খাটে বসে পরস্পর কথা বলছিল। তার ওমর বেড়ে গিয়েছে, মুখে বলি রেখা এসেছে, কিন্তু দুজনের মুখে সেই আপন্নত্ব আর সরলতা ঝলকাচ্ছে। হঠাৎ যখন রঘুনাথ স্যুটবুটে দাঁড়ানো এই অজানা ব্যক্তিকে দেখল, তো সে চমকে গেল। হ্যাঁ ভাই, কে তুমি? আর এভাবে আমাদের বাড়ির ভিতর কেন চলে এলে? রঘুনাথ সোজা সরল ভাষায় জিজ্ঞাসা করল। তার কণ্ঠে সংকোচ আর অবাক দুটোই ছিল। এত ধনী আর সম্ভ্রান্ত ব্যক্তির তার মতো সাধারণ মানুষের বাড়িতে কি কাজ? বিক্রম সিংহ হালকা করে হাসল। তার স্ত্রী সাবিত্রী দেবীও চুপচাপ দাঁড়িয়েছিল, যেন তাকে এই মুহূর্তের অপেক্ষা ছিল। বিক্রম বলল, সাহেব, আমরা এখানে একটা খুব বিশেষের সাথে দেখা করতে এসেছি। এটা শুনে রঘুনাথ আরও বেশি চমকে গেল। তিনি নিজের আশেপাশে দেখল আর বলল, আরে ভাই, আমাদের বাড়িতে কোনো বিশেষ মানুষ আছে? এটা দরিদ্রদের বাড়ি সাহেব, লোকেরা এখানে আসে না। এখন বিক্রম সিংহ তার হাসি থামাতে পারল না। তিনি বলল, না ভাইয়া, আমার জন্য তো আপনিই সাহেব। যদি আপনি না থাকতেন তো আজ আমিও না থাকতাম। রঘুনাথের অবাক এখন বাড়তে লাগল। তিনি গভীরভাবে বিক্রমকে দেখল। এই ব্যক্তি তাকে কোথাও না কোথাও চেনা লাগছিল, কিন্তু চিনতে পারছিল না। তখনই বিক্রম সিংহ আস্তে বলল, ভাইয়া, ভাইস তো আমার নাম বিক্রম সিংহ, কিন্তু একসময় ছিল যখন কিছু লোক আমাকে ভালোবেসে ভিক্ষু ভিক্ষু বলে ডাকত। শুধু এটা শুনতেই রঘুনাথ আর সুমিত্রা দেবী দুজনেই যেন স্তব্ধ হয়ে গেল। তার চোখ একসাথে সেই ব্যক্তির দিকে আটকে গেল। এক মুহূর্তে যেন সময় থেমে গিয়েছে। ভিক্ষু? রঘুনাথ আস্তে করে দোহরাল। তিনি আর গভীরভাবে বিক্রমের মুখ দেখল। হঠাৎ যেন কোনো ভুলে যাওয়া স্মৃতি তার হৃদয়কে ঝাঁকিয়ে দিল। এটা সেই ভিক্ষু ছিল, তার নিজের ছোট ভাই, যাকে তিনি বছর আগে নিজের গাঢ় উপার্জন দিয়ে স্বপ্নের উড়ান ভরতে পাঠিয়েছিল। এখন রঘুনাথের চোখ থেকে জল ছলকে পড়ল। তিনি কোনো আর প্রশ্ন না করে দৌড়ে বিক্রমকে গলায় জড়িয়ে নিল। আরে ভিক্ষু, তুই তো পুরো বদলে গিয়েছিস রে, তোকে তো চেনাই মুশকিল হয়ে গিয়েছে। আমার ভাই, আমার ছোট ভিক্ষু। বিক্রমেরও চোখ নম হয়ে গেল। তিনিও তার বন্ধুকে শক্ত করে গলায় জড়িয়ে নিল। ভাইয়া, বছর পর ফিরতে অনেক দেরি করে ফেললাম, কিন্তু আমি আপনাকে কখনো ভুলিনি। রঘুনাথের চোখ থেকে সুখের জল পড়ছিল, তার কণ্ঠ কাঁপছিল। আরে ভিক্ষু, এখন তো তুই খুব বড় মানুষ হয়ে গিয়েছিস, কিন্তু তুই এত বছর ধরে আমাদের স্মরণ কেন করলি না? বিক্রমের গলা ভরে এলো। ভাইয়া, আমি নিজের উন্নতির চকচকে আলোয় জড়িয়ে গিয়েছিলাম, কিন্তু এখন বুঝলাম যে আসল সম্পদ কি। এখন পর্যন্ত পরিবেশ ভাবুক হয়ে গিয়েছিল, কিন্তু তখনই যা হলো তাতে গ্রামবাসীদেরও অবাক করে দিল। বিক্রমের স্ত্রী সাবিত্রী দেবী আস্তে করে এগিয়ে রঘুনাথ আর সুমিত্রা দেবী দুজনের পা ছুঁয়ে দিল। এটা দেখে গ্রামবাসীরা, যারা এখন পর্যন্ত বাইরে থেকে তাকাঝাঁকি করছিল, অবাক হয়ে গেল। আরে, কোটিপতি মানুষের স্ত্রী এই দরিদ্র লোকদের পা ছুঁয়ে নিচ্ছে? এটা দেখে সুমিত্রা দেবী নিজে ঘাবড়ে গেল। তিনি ঝট করে সাবিত্রী দেবীকে উঠিয়ে নিল আর বলল, আরে বহু, এটা তুমি কি করছো? আমরা তো সাধারণ লোক, তুমি এত বড় মালকিন হয়ে আমাদের পা কেন ছুঁয়ে নিচ্ছ সাবিত্রী? দেবীর চোখেও জল ছিল। তিনি ভাবুক হয়ে বলল, বোন, আজ যা কিছু আমরা, সেটা আপনাদের কারণে। যদি আপনি আর বড় দাদা সেদিন আমাদের স্বামীর সাহায্য না করতেন, তো আজ আমাদের এই দুনিয়াই না থাকত। এটা শুধু ধন্যবাদ যা আমি নিজের পরিবারের পক্ষ থেকে আপনাকে দিতে চাই। গ্রামের লোকেরা, যারা এখন পর্যন্ত চুপচাপ এটা সব দেখছিল, আস্তে আস্তে বাড়ির ভিতর আসতে লাগল। তারা ফিসফিস করে বলতে লাগল, আর এটা আমাদের রঘুনাথ ভাইয়ার বন্ধু, কিভাবে হলো? এখন বাড়ির বাইরে ভিড় জমে গিয়েছে। প্রত্যেকে এই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছে। রঘুনাথ এখন পর্যন্ত তার স্ত্রীর হাত ধরে রেখেছিল। তার চোখ থেকে অবিরাম জল পড়ছিল, কিন্তু এটা সুখীর জল ছিল। ভিক্ষু, তুই সত্যিই এত বড় মানুষ হয়ে গিয়েছিস? বিক্রম আস্তে করে হেসে বলল, ভাইয়া, বড় তো আমি কখনো হতে পারলাম না, কিন্তু আপনার ছোট ভাই আজও সেই। গ্রামবাসীদের এখন বুঝে এসেছে যে এই কোটিপতি ব্যক্তি রঘুনাথের সেই পুরনো বন্ধু, যাকে তিনি কখনো সাহায্য দিয়েছিল। কিছুক্ষণ পর পরিবেশ একটু শান্ত হল। তখনই রঘুনাথের স্ত্রী সুমিত্রা দেবী, যিনি এখন পর্যন্ত সবকিছু চুপচাপ দেখে আর শুনেছিল, আখির বলতে পারল, আরে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি? এদের বসার জন্যেও বলবে। তার কণ্ঠে আপনত্ব ছিল, কিন্তু এটা ঝিঝাকও ছিল যে এত বড় মানুষের সাথে কিভাবে ব্যবহার করবে। এটা শুনে রঘুনাথ ঘাবড়ে গেল আর তুরন্ত বলল, আরে হ্যাঁ, বসো ভাই, দেখো, বছর পর এসেছ, আর আমি তোমাকে দাঁড় করিয়ে রেখেছি। বিক্রম সিংহ আর তার স্ত্রী সাবিত্রী দেবী হাসল আর বসে গেল।
এখন পরিবেশ কিছু সহজ হয়ে গিয়েছে। বাড়িতে এক পুরনো চারপাই আর দুটো কাঠের চেয়ার ছিল। বিক্রম আর তার স্ত্রী সেখানে বসে গেল। অমিত বিক্রমের ছেলে, ও কাছে দাঁড়িয়েছিল। কিন্তু তার নজর বারবার চারদিকে দৌড়াচ্ছে বাড়ির অবস্থা দেখে। সেও দুঃখিত ছিল। বিক্রম রঘুনাথের হাত নিজের হাতে নিল আর গভীর নজরে দেখল, ভাইয়া, তোমাকে কি লাগে? আমি তোমাকে শুধু দেখতে এসেছি? না, আমি এসেছি তোমার ঋণ শোধ করতে, সেই ঋণ যা তুমি আমার উপর করেছিলে। রঘুনাথ হাসতে লাগল, কিন্তু তার হাসিতে দুঃখ ছিল। আরে বিক্কু, তোকে এখনও এটা লাগে যে সেটা কোনো ঋণ ছিল? আরে সেটা তো শুধু এক ভাই তার ছোট ভাইয়ের সাহায্য করেছে। যদি তোর বড় ভাই তোকে না সামলাতো, তোকে সামলাতো। ঋণ সেটা হয় যাকে কেউ ফেরত দেওয়ার ভাবে, আর আমি তো এটা কখনো ভাবিনি। বিক্রম তার কথা শুনে আস্তে করে ব্রিফকেস খুলল, যা সে নিজের সাথে নিয়ে এসেছিল। তাতে নোটের গাদা সুন্দর করে রাখা ছিল। তিনি তাকে রঘুনাথ আর সুমিত্রা দেবীর সামনে রাখল। দেখো ভাইয়া, আমি তো শুধু তোমার 10,000 ফেরত দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এখন লাগছে যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোমাকে ভুলে যাওয়া। এই টাকা রাখো, এখন এগুলো তোমার থেকে বেশি দরকার। রঘুনাথ আর সুমিত্রা দেবী দুজনেই এটা দেখে অবাক হয়ে গেল। সুমিত্রা দেবীর চোখ ভরে এলো। বেটা, টাকা সবকিছু নয়, কিন্তু যখন কষ্ট বাড়ে তো টাকা ছাড়া মানুষ অসহায় হয়ে যায়। এখন রঘুনাথ আস্তে আস্তে তার গল্প শোনাতে লাগল। যখন তুই এখান থেকে গিয়েছিলিস তো আমরা দুজন স্বামী স্ত্রী পরিশ্রম করতে লাগলাম। দিনরাতের মজুরি থেকে আমরা গহনা ছাড়িয়ে নিলাম আর ভাবলাম যে জীবন আরামে কেটে যাবে। কিন্তু আস্তে আস্তে সমস্যা বাড়তে লাগল। ছেলে বড় হতে লাগল, তাকে পড়াতে হবে, কিন্তু আমাদের কাছে টাকা ছিল না। মেয়ে যুবতী হয়ে গেল, তার বিয়ের চিন্তা সত্য করতে লাগল। আস্তে আস্তে আমার স্বাস্থ্য খারাপ হতে লাগল, আর আমি অসুস্থ থাকতে লাগলাম। অসুস্থ মানুষ কাজ করতে পারে না, আর উপার্জন বন্ধ হয়ে গেল। ছেলে মজুরি করতে লাগল, যাতে বাড়ির খরচ চলে। কিন্তু মজুরি থেকে কতই বা টাকা আসে? কখনো কখনো এতও হয় না যে ওষুধ পর্যন্ত নিতে পারি। মেয়েকে আমরা তার মামার বাড়িতে পাঠিয়ে দিলাম, যাতে বাড়ির খরচ একটু কম হয়। রঘুনাথের চোখ ভরে এলো, তার গলা রুদ্ধ হয়ে এলো। কিন্তু কেউ ছিল না, কারো আমাদের অবস্থার সাথে কোনো ফারাক পড়েনি। এখন পর্যন্ত সুমিত্রা দেবীও তার জল থামাতে পারল না। সে বলল, বেটা, আমাদের মজবুরি আমাদের গিলতে লাগল। কখনো ভাবিনি যে যে হাত থেকে আমরা তোকে আশীর্বাদ দিতাম, সেই হাত থেকে একদিন অন্যদের থেকে সাহায্য মাগতে হবে। বিক্রমের চোখেও জল এলো। তিনি আস্তে বলল, ভাইয়া, যদি তুমি আমাকে একবারও বলতে, তোকে আমি তোমার সাহায্য করতাম না। রঘুনাথ হালকা করে হাসল। তো নিজের দুনিয়ায় ব্যস্ত ছিলি, আর আমাদের অভ্যেস নেই কারো সামনে হাত পাতার। বন্ধুরা, এরই মধ্যে বাড়ির দরজায় এক দুর্বল চিকন যুবক দাঁড়িয়েছিল, যার কাপড় ময়লা ছিল, কপালে ঘাম ছিল, আর মুখে ক্লান্তি। সে বলছে, বাবুজি, আজ খুব কষ্ট করে। সে বলতে বলতে হঠাৎ থেমে গেল। সামনের ভব্যতা দেখে তাকে বুঝতে আসলো না যে বাড়িতে কে বসে আছে। সে এক অজানা ব্যক্তিকে নিজের মাতাপিতার কাছে বসে দেখল। রঘুনাথ তার দিকে ইশারা করে বলল, বিক্কু, এটা আমার ছেলে বিক্রম সিংহ। ভালোবাসা দিয়ে তার দিকে দেখল। সে যুবক ঘাবড়ানো ছিল। বেটা, আয় বসো, বিক্রম বলল। যুবক অসমঞ্জসে ছিল। সে মজুরি থেকে ফিরে এসেছিল, আর তার সামনে বসা মানুষ তাকে দেখে হাসছিল। এই মানুষটা কে, আর এত বড় গাড়ি বাইরে কার দাঁড়ানো? রঘুনাথ আস্তে তার ছেলেকে ইশারা করল, আর তাকে নিজের কাছে ডেকে কাছে বসিয়ে নিল। তার মুখে হালকা হাসি ছিল, কিন্তু হৃদয়ে চিন্তাও ছিল। ভিক্ষু, এটা আমার ছেলে রঘুনাথ গর্ব করে বলল। এটা পরিশ্রম, মজুরি করে, যাতে আমাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো হয়। বিক্রম ছেলেকে গভীরভাবে দেখল। দুর্বল চিকন শরীর, কিন্তু চোখে আত্মবিশ্বাস ঝলকছে। মুখে পরিশ্রমের ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু তার ভিতর এক আগুন ছিল, কিছু করার, কিছু হওয়ার। বেটা, তুমি কি করো? বিক্রম কোমল কণ্ঠে জিজ্ঞাসা করল। ছেলেটি মাথা নিচু করল আর বলল, আঙ্কেল, পড়াশোনা করেছিলাম, কিন্তু পরিস্থিতি এমন হলো যে চাকরি করতে পারলাম না, তাই মজুরি করি যাতে বাড়ির খরচ চলে। বিক্রম তার কথা মনোযোগ দিয়ে শুনল। তারপর সে এগিয়ে বলল, সাথে গভর্নমেন্ট জবের প্রস্তুতিও করছি। স্বপ্ন যে একদিন নিজের পরিশ্রমে নিজে কিছু হব। বিক্রমের চোখে চমক এলো। সাবাস বেটা। তিনি উৎসাহিত হয়ে বলল, পরিশ্রম কখনো ব্যর্থ যায় না। পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়।
ছেলেটি হালকা করে মাথা নিচু করল। সে এখনও বুঝতে পারছে না যে এই ব্যক্তি কে আর তার পিতার সাথে এত আত্মীয়তা কেন দেখাচ্ছে। ছেলেটি বারবার তার পিতাকে দেখছিল, যেন কিছু জিজ্ঞাসা করতে চায়। তার মুখে প্রশ্ন লেখা ছিল, এই ব্যক্তি কে? এটা এখানে কেন এসেছে? আমার পিতার সাথে এর কি সম্পর্ক? বিক্রম তার উলঝন বুঝল। তিনি হালকা হাসি দিয়ে বলল, বেটা, আমি জানি যে তুমি কি ভাবছ, আর যা কিছু তুমি জানতে চাও তার সব উত্তর তোমাকে মিলবে, কিন্তু তার আগে তোমাকে আমার সাথে যেতে হবে। এটা শুনে ছেলেটি একটু চমকালো। কোথায়? সে সন্দেহ করে জিজ্ঞাসা করল। বিক্রম বলল, একটা জরুরি কাজ আছে, তোমাকে নিজের চোখে কিছু দেখতে হবে। তখনই রঘুনাথ মাঝখানে বাধা দিল। আরে কোথায় নিয়ে যাচ্ছ? আমার ছেলেকে? বিক্রম হেসে বলল, ভাইয়া, চিন্তা করো না, আমি এটাকে কিডন্যাপ করছি না, শুধু কিছুক্ষণের জন্য এটাকে নিজের সাথে নিয়ে যেতে চাই। রঘুনাথ তার ছেলের দিকে দেখল। ছেলেটি অসমঞ্জসে ছিল, কিন্তু পিতার সম্মতি দেখে সে চুপচাপ গাড়িতে বসে গেল। বিক্রম ড্রাইভারকে ইশারা করল আর গাড়ি এগিয়ে গেল। গাড়ির ভিতর বিক্রম ছেলেকে জিজ্ঞাসা করল, বেটা, তোমার বোন কোথায়? ছেলেটি আস্তে করে উত্তর দিল, মামার বাড়িতে। কেন? ছেলেটি ভারী কণ্ঠে বলল, বাড়ির খরচ খুব কষ্ট করে চালে। বোনকে পালন করার জন্য আমাদের কাছে বেশি সম্পদ ছিল না, তাই তাকে মামার কাছে পাঠিয়ে দিয়েছি। বিক্রম চুপ হয়ে গেল। তার চোখের সামনে নিজের অতীত ঘুরে গেল, যখন সে নিজেই একসময় এমনই সংগ্রাম থেকে গিয়েছিল। আজ আমি সব ঠিক করে দেব, সে মনে ভাবল। গাড়ি কিছুক্ষণে রঘুনাথের শ্বশুর বাড়িতে পৌঁছে গেল। এক সাধারণ বাড়ি, বাইরে বাচ্চারা খেলছে আর দরজায় বসা এক অর্ধবয়স্ক মহিলা তাদের ভিতর যেতে দেখছে। বিক্রম আর রঘুনাথের ছেলে ভিতর গেল। ভিতর গিয়ে তারা দেখল যে এক যুবতী এক কোণে বসে সেলাই করছে, মুখে উদাসী আর মজবুরির ভাব। যেই সে তার ভাইকে দেখল, সে তুরন্ত উঠে দাঁড়াল। ভাইয়া, আপনি এখানে? ভাই বোন একে অপরকে দেখল, কিন্তু দুজনের কাছে বলার জন্য বেশি শব্দ ছিল না। বিক্রম বোনের দিকে দেখল আর বলল, বেটা, এখন তোমাকে এখানে থাকার দরকার নেই, চলো বাড়ি যাই। মেয়েটি অবাক হয়ে তার ভাইয়ের দিকে দেখল, তারপর মামার দিকে। মামা বলল, বেটা, যদি তোমার ভাই তোমাকে নিতে এসেছে তো যাও, কিন্তু এটা বলো, এই মানুষটাকে? ছেলেটি এখনও বুঝতে পারেনি যে বিক্রম কে। আঙ্কেলজি, আপনি কে? সে আখিরে জিজ্ঞাসা করে ফেলল। বিক্রম হেসে বলল, বেটা, আমি তোমার পিতার সেই বন্ধু যার সাহায্য তিনি বছর আগে করেছিলেন। আমি তোমার পিতার ঋণ শোধ করতে এসেছি। ছেলেটি আর মেয়েটি দুজনেই অবাক হয়ে গেল। বিক্রম এগিয়ে বলল, এখন থেকে তোমাকে না তো মজুরি করার দরকার আছে, না নিজের বোনকে কারো বাড়িতে ছেড়ে দেওয়ার। এখন তোমরা আমার সাথে যাবে লক্ষ্মীনগর, দিল্লিতে। তোমার ভাই এখন মজুর হবে না, বরং আমার কোম্পানিতে এক উঁচু পদে কাজ করবে, আর তোমার বোনের বিয়ে আমি নিজে করাব। কিছুক্ষণ পর গাড়ি আবার গ্রামের দিকে ফিরছে, কিন্তু এবার তাতে শুধু বিক্রম আর তার পরিবার নয়, রঘুনাথের ছেলে আর মেয়েও তাতে ছিল। গ্রাম পৌঁছে বিক্রম বলল, বন্ধু, এখন অনেক হয়েছে, এখন তোমাকে এই অবস্থায় জীবনযাপন করার দরকার নেই। আমি তোমাকে আর তোমার পরিবারকে নিজের সাথে লক্ষ্মীনগর নিয়ে যাব। তোমার ছেলে সম্মানজনক চাকরি করবে, আর তোমার মেয়ের বিয়ে আমি নিজের হাতে করব। রঘুনাথ বলল, না বিক্কু, আমরা এখানেই ঠিক আছি। তুই সেখানে নিজের পরিবারের সাথে থাক, আর আমরা এখানে নিজের জীবন কাটিয়ে দেব। এখন ছেলেটিও বলে উঠল, পিতাজি, যদি আপনি বলেন তো আমি যাব না, কিন্তু আগে আমাকে এটা বলুন যে এই আঙ্কেল এত বড় মানুষ হয়ে আমাদের বাড়িতে কেন এসেছেন? আখের আপনাদের দুজনের সম্পর্ক কি? গ্রামবাসীরা যারা এখন পর্যন্ত দূরে দাঁড়িয়ে সব দেখছিল, আস্তে আস্তে কাছে আসতে লাগল। এখন সত্যতা উন্মোচিত হতে চলেছে। বন্ধুরা, রাতের সময় ছিল, চাঁদ হালকা আলো ছড়াচ্ছে, আর গ্রামের নীরবতা ছড়ানো ছিল। রঘুনাথ যখন এটা শুনল যে বিক্রম তাকে নিজের সাথে নিয়ে যেতে চায়, তো সে একটু অসমঞ্জসে পড়ে গেল। ভাই, এখন তো রাত হয়ে গিয়েছে, এ তো তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। চলো আগে বিশ্রাম করো, কাল সকালে বসে ভাবব যে কি করতে হবে। রঘুনাথ শান্ত স্বরে বলল। বিক্রম হাসল। তাকে জানা ছিল যে পুরনো সম্পর্কগুলো এত তাড়াতাড়ি বদলানো যায় না। তিনি তার পরিবারের সাথে সেখানেই থাকার সিদ্ধান্ত নিল। গ্রামে পুরনো বন্ধুর সাথে দেখা, শৈশবের স্মৃতিতে হারানো, এটা সব খুব বিশেষ ছিল। রাতের খাবার পর চারপাইয়ে বসে দুই বন্ধুরা তার অতীত দিনগুলো মনে করল। মনে আছে, ভাইয়া, কিভাবে আমরা শৈশবে আমের গাছে চড়ে আম ছিঁড়তাম? রঘুনাথ হেসে উঠল। হ্যাঁ, আর তারপর ধরা পড়লে তোর নিরীহ মুখ দেখে গ্রামবাসীরা আমাদের মাফ করে দিত।
সুমিত্রা দেবীও হাসল। আরে ভিক্ষু, তোমাকে জানা আছে যখন তুমি এখান থেকে গিয়েছিলে তো কয়েকদিন ধরে এটা তোমার স্মৃতিতে উদাস থাকত। বিক্রমের চোখ নম হয়ে গেল। তিনি আস্তে রঘুনাথের হাত ধরল। ভাইয়া, এখন আর কষ্ট সহ্য করতে হবে না। এখন আমি এসেছি, আর তোমাকেও নিজের সাথে নিয়ে যাব। রাতভর কথা হতে থাকল। ভাইচারার উষ্ণতা একবার আবার তাজা হয়ে গিয়েছে। আখির সিদ্ধান্ত হল যে পরের সকালে তারা সব লক্ষ্মীনগর যাবে। সকাল হতেই গ্রামে হলচল হয়ে গেল। সব লোকেরা এটা দেখার জন্য জড়ো হয়ে গেল যে রঘুনাথ আর তার পরিবার এত বড় গাড়িতে বসে শহর যাচ্ছে। কিছু লোক মনে মনে ঈর্ষা করছিল, তো কিছু খুশি ছিল যে গ্রামের কোনো ছেলে এখন সুখী জীবনযাপন করতে যাচ্ছে। যখন গাড়ি চলতে লাগল তো রঘুনাথের চোখে জল এলো। এই গ্রাম, এই মাটি, এত বছর ধরে এটাই আমার সাহায্য ছিল। কিন্তু এখন সময় এসেছে এগোনোর। সব গ্রামবাসীরা হাত জোড় করে বিদায় দিল। যেমনই গাড়ি লক্ষ্মীনগর পৌঁছাল, রঘুনাথ আর সুমিত্রা দেবীর চোখ ফাটিয়ে থাকল। উঁচু উঁচু ভবন, চওড়া রাস্তা, জলে আলো, এটা সব তাদের জন্য এক নতুন দুনিয়ার মতো ছিল। বিক্রম তাদের নিজের বড় বাংলোয় নিয়ে গেল। এখন এই বাড়ি তোমার, তিনি ভালোবাসা দিয়ে বলল। ছেলে আর মেয়ের নতুন জীবন। বিক্রম রঘুনাথের ছেলেকে নিজের কোম্পানিতে এক বড় পদ দিয়ে দিল। এখন সে মজুরি করা নয়, বরং এক সম্মানজনক চাকরি করছে। কয়েকদিন পর রঘুনাথের মেয়েরও বিয়ে এক ভালো পরিবারে হয়ে গেল। সে সুখী জীবনযাপন করতে লাগল। রঘুনাথ আর সুমিত্রা দেবী কখনো বিক্রমের সাথে থাকত, কখনো নিজের ছেলের বাড়িতে। আস্তে আস্তে গ্রাম থেকেও লোকেরা লক্ষ্মীনগর আসতে লাগল। কিছু চাকরি চাইতে, তো কিছু পুরনো বন্ধুত্ব নিভাতে। বিক্রম গ্রামের কিছু যুবকদেরও নিজের অফিসে চাকরি দিয়ে দিল। সময়ের চক্র আর বন্ধুত্বের অন্তহীন বন্ধন। 2014 সালে রঘুনাথ এই দুনিয়াকে বিদায় বলল। তার ছেলে নিজের পরিবারের সাথে লক্ষ্মীনগরেই থাকে। বিক্রমের ছেলে আর রঘুনাথের ছেলে এখনও ভাইয়ের মতো একে অপরের যত্ন নেয়। এই গল্প থেকে আমাদের এই শিক্ষা মিলে যে সত্যিকারের বন্ধুত্ব শুধু নাম পর্যন্ত সীমিত নয়, বরং যখন খারাপ সময়ে কোনো বন্ধু সাথে দাঁড়ায় তখন তার আসল মূল্য বোঝা যায়। ধন, খ্যাতি আর সাফল্য থেকে বেশি জরুরি হয় মানবতা আর সম্পর্কের কদর করা। যদি তোমার জীবনে কোনো এমন বন্ধু থাকে যে তোমার খারাপ সময়ে তোমার সাথে দাঁড়িয়েছে, তো তাকে কখনো ভুলো না, কারণ এক সত্যিকারের বন্ধু থেকে বেশি কোনো ধন নেই। মানুষ চাহিদা যতই উঁচু উঠুক, যতই ধন আর খ্যাতি কামাক কেন, সে যদি তার মূল ভুলে যায় তো একদিন তাকে অনুতাপ করা ছাড়া কিছু মিলবে না। সাফল্যের অহংকার প্রায়শই মানুষকে এই অনুভব করায় যে সে সবকিছু করতে পারে, কারো মোহতাজ নয়। কিন্তু সে এটা ভুলে যায় যে মাটি থেকে সে উপরে উঠেছে, যদি সেই সরে যায় তো সে কোথাও থাকবে না। আজকের সময়ে লোকেরা ধনের পিছনে এমন দৌড়ায় যে নিজের সম্পর্ক, নাতি, পরিবার, বন্ধু আর এমনকি নিজেকেও ভুলে যায়। অনেক সময় লোকেরা এটা ভাবে যে টাকাই সবকিছু, কিন্তু যখন জীবনের কোনো মোড়ে তারা নিজেকে একা পায় তখন বোঝে যে সম্পর্কের সম্পদই আসল সম্পত্তি ছিল। ধন, দৌলত, খ্যাতি, উঁচু মর্যাদা, এটা সব শুধু এক ভ্রম। যখন কেউ এই জিনিসগুলোর নেশায় চূর হয়ে নিজের আপনদের ভুলে যায় তো একদিন এই নেশা উতরে যায়, আর তখন তাকে অনুভব হয় যে সম্পদকে সে সবচেয়ে বড় মানছিল সেটা একাকিত্বের কারণ হয়ে গিয়েছে। যারা নিজের মর্যাদা ভুলে যায় তারা মিটে যায়। সময় সবার আসে, কিন্তু সময় সবসময় একই থাকে না। যে লোকেরা সাফল্যের নেশায় আপনদের ভুলে যায় তারা প্রায়শই জীবনের কোনো মোড়ে অনুতাপ করে। সময় বদলাতে দেরি লাগে না। যারা আজ উচ্চতায় আছে তারা কাল পড়ে যেতে পারে। তাই যে লোকেরা সাফল্যের নেশায় আপনাদের ভুলে যায় তারা প্রায়শই একদিন নিজেকে একা পায়। অনেক লোক টাকার জন্য নিজের মাতাপিতা পর্যন্ত ভুলে যায়, যারা কখনো তার শৈশবের রাত জেগে তাকে সামলাত। কিছু লোক নিজের শৈশবের বন্ধুদের থেকে সম্পর্ক ছিঁড়ে ফেলে, যারা কখনো ক্ষুধা লাগলে নিজে অর্ধেক রুটি ভাগ করে দিত। কি এটা সত্যিই সাফল্য? কি এমন সম্পদের কোনো অর্থ আছে যা আমাদের আপনাদের থেকেই দূর করে দেয়? সবচেয়ে উঁচু তারাই হয় যারা ঝুঁকতে জানে। গাছ যত ফলদায়ক হয় ততই ঝুঁকে যায়। বুদ্ধিমান লোকেরা উচ্চতায় পৌঁছেও সবসময় নিজের মূলের সাথে যুক্ত থাকে।
তারা নিজের মাতাপিতা, বন্ধু, আত্মীয় আর সমাজকে সাথে নিয়ে চলে। যদি সময় তোমাকে উচ্চতায় নিয়ে যায় তো নিজের সেই কাঁধগুলোকে ভুলো না যার উপর চড়ে তুমি উড়তে শিখেছিলে। নিজের সম্পদে নয়, নিজের সম্পর্কে অহংকার করো, কারণ যখন সবকিছু চলে যাবে তখন এই সম্পর্কগুলোই তোমার সাথে দাঁড়াবে। মনে রাখা, আকাশের উচ্চতাকে ছোঁয়ার পরও যদি তুমি মাটিতে মাথা ঝুঁকাতে পারো তবেই তুমি আসল মানুষ। বন্ধুরা, এই গল্প থেকে তোমরা কি কি জিনিস শিখলে কমেন্টে অবশ্যই বলো। তো চলো, মিলব তোমাদের সাথে পরের ভিডিওতে এক জ্ঞানবর্ধক আলোচনার সাথে।